সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই শুভেচ্ছা। আজ রবিবার 22 জুন 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক জনাব মমতাজউদ্দিন বাহারি। জনাব বাহারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 15টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, সদর হাসপাতালে ডাক্তার সংকট, বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি, কক্সবাজারে পাবলিক সার্ভিস সপ্তাহ শুরু হচ্ছে আজ, সেবা প্রদানের ক্ষেত্রে সাফল্যের কথা জানালেন জেলা প্রশাসক। দৈনিক সাগর দেশ, জেলায় ছড়ছে আষাঢ়ের বর্ষণ, জলে কাদায় একাকার রাস্তাঘাট, 3 নম্বর সতর্ক সংকেত, আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি, চকরিয়ায় আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, 9টি দোকান পুড়ে ছাই, ঈদগাঁওতে বৈশাখ জ্যৈষ্ঠ অতঃপর আষাঢ় মাসেও বলি খেলার নামে জোয়ার আসর, কলাতলী থেকে 2টি দেশীয় অস্ত্রসহ যুবক আটক। দৈনিক আলোকিত উখিয়া, জেলায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, টেকনাফে বাঁধ ভেঙে শতাধিকের বাড়িঘর বিধ্বস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি, মহেশখালীতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফরমালিন রোধে রমজানে অভিযান চলবে, রামতে দরিদ্র শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী। দৈনিক আজকের কক্সবাজার, টেকনাফে বাঁধ ভেঙে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, সদর হাসপাতালে মুক্তিযুদ্ধ লাঞ্ছিত, বের করে দেওয়া হলো টেনে হেসড়ে, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 14 এর শীর্ষক সেমিনারে জেলা প্রশাসক, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। দৈনিক দৈনন্দিন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, সরিয়ে যেতে মাইকিং, চকরিয়ায় কয়ার বিলে অগ্নিকাণ্ডে 11 দোকান পুড়ে ছাই, দোকান কর্মচারীর মৃত্যু, প্রবল বর্ষণে মহেশখালীতে পানবরজ বসত বাড়ি বিধ্বস্ত, নিম্নাঞ্চল প্লাবিত। জনাব বাহারি, আপনি দেখতে পাচ্ছেন আমরা আজকে সকল পত্রিকায় প্রধান শিরোনাম হয়ে আসছে, বিশেষ করে আমাদের যে আষাঢ়ী যে বর্ষার যে বর্ষণ, সেটাই বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে জলে কাদা একাকার রাস্তাঘাট, তারপর পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস, মাইকিং করা হচ্ছে সরিয়ে যাওয়ার জন্য যারা বসবাস করছে। এই সার্বিক বিষয় নিয়ে, এই যে পাহাড়ে বসবাস করছে, কেন করছে, এই বর্ষার যে জলাবদ্ধতার কথা বলা হচ্ছে বিভিন্ন পত্রিকায়, আমাদের নাগরিক জীবনের পরিস্থিতি কি, বর্ষার আমাদের যে দীর্ঘদিন ধরে যে খরা গেল, তাপদাহ গেল, এই বৃষ্টির জন্য হাহাকার করছিল কৃষকরা, কৃষকদের জন্য এই বৃষ্টি কিভাবে আসলো, নাগরিক জীবনের জন্য কিরকম রূপ লাভ করবে, সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে। আমরা কক্সবাজারের প্রেক্ষিত যদি বলি, কক্সবাজার থেকে প্রকাশিত পত্রিকাগুলো যে সংবাদগুলো আছে ছাপা হলো, এগুলো আরও কয়েকদিন ছাপা হবে। আজকে আমি টেলিভিশনে যে সংবাদ দেখলাম, এই বৃষ্টির ধারাটা আরও 2 দিন কন্টিনিউ করবে, তো আমরা আরও 2 দিন পরে সূর্যের দেখা পাবো। তবে এটা প্রতি বছরই হয়, সারা দেশে এই অবস্থা, কক্সবাজারে কোনো ব্যতিক্রম না। কক্সবাজারে আপনার পাহাড় কাটা, আর বিশেষ করে পৌরসভা, আমাদের যে পৌরসভা আছে, পৌরসভার যে নালা নর্দমাগুলো, এগুলো সবাই জানি আমরা, এগুলো পৌর মেয়র থেকে শুরু করে এখানে যিনি বসবাস করেন, যিনি স্থায়ী বা অস্থায়ী, সবাই জানে এখানে যে নালা নর্দমাগুলোর কী অবস্থা। তো আমার কাছে তথ্য আছে, এই জুন মাসের শুরু থেকে 17 লাখ টাকা একটা বরাদ্দ দেওয়া হয়েছে নালাগুলো পরিষ্কার করার জন্য। এখন আমাদের প্রশ্ন হলো, নাগরবাসীর প্রশ্ন হলো, এই কাজটা তো শুরু করা দরকার ছিল এপ্রিলে বা মার্চে, সেটাই তাই না? এখন শুরু করলেন ওনারা মেতে এসে অথবা জুনের শুরুতে। এখন কি করলেন, কিছু শ্রমিক দিয়ে আপনার ময়লাগুলো নালা থেকে তুলে রাস্তার উপর রাখা হলো, এগুলো কয়েকদিন শুকিয়ে একটু শুকানো হলো, এরপরে বৃষ্টি শুরু হলো। যেই নালা, যে ময়লাগুলো তোলা হয়েছিল, আবর্জনাগুলো, সেই আবর্জনাগুলো আবার বৃষ্টির নালাতে চলে গেছে, একাকার হয়ে গেছে। যে একটা পত্রিকায় বলা হলো জলে কাদায় একাকার রাস্তাঘাট, এটা একদম বাস্তব কথা। এবং আজকে আমি 3টার দিকে বেরোলাম, 3টার দিকে আপনার যে বার্মিজ স্কুল থেকে
আপ টু গণপূর্ত বিভাগের যে অফিস বা যেটাকে আমরা বলি যে আবাসিক এলাকা, কক্সবাজার সমুদ্র সৈকত আবাসিক এলাকা, এটুকু পর্যন্ত রিক্সা নিয়ে কিছু হেঁটে যে দেখলাম এমন কোনো রাস্তা নেই, বাই রুট বলেন মেইন রুট বলেন, এমন কোনো রাস্তা নেই যেখানে জলে একাতে একা হয়নি। এখন রিক্সাওয়ালা বললেন জীবনেরও দুর্ভোগ বেড়ে গেল। দুর্ভোগ মানে এগুলো তো এই যে অবস্থা যানজট। বললেন যে আপনার ওই যে পৌরসভা গেট থেকে বারবির স্কুল পর্যন্ত আসতে তার 1 ঘন্টা সময় লাগছে, এবং হেঁটে আসলে অনেক আগে এসে পৌঁছে যেত এই সময়টা। তো এগুলো আমরা পত্রিকায় ছাপা হয়, টেলিভিশনে দেখা হয়, আমরা আলোচনা করি, কিন্তু আমাদের কর্তৃপক্ষের কোনো নড়াচড়া নেই, যেন কুম্ভখণ্ডের ঘুমে নিমজ্জিত। ওনারা তো আছেন, ওনাদের গাড়ি আছে অথবা ওনাদের বাড়ি আছে, ওনারা ব্যবসা আছে। এখন এমন অবস্থা করে হচ্ছে পৌরসভা, বিশেষ করে আমি বলবো পৌরসভার কথাটা, যে পৌর মেয়র অথবা পৌর কাউন্সিলর যারা সম্মানিত আছেন, ওনারা কিছু না করুক, অন্তত এই কাজটা তো ডিউটি করতে পারত। সেটাই এটাই হচ্ছে সকলের আমার মনে হয় নাগরিকদের প্রত্যাশা এবং বড় প্রশ্ন দেখা দিয়েছে। এখন অনেকে বলে যারা দুষ্ট লোক বা যারা যারা এটা খুব মানে কি বলে দুর্ভোগের শিকার হতে হতে যাতে যথেষ্ট হয়ে গেছেন, ওনারা বলেন যে ওই যে 17 লক্ষ টাকা কিন্তু বাগডোরা করতে সুবিধা হয়, কারণ মার্চে যদি কাজটা শুরু করে তারা দৃশ্যমান হবে কাজটা বাস্তবায়ন বিষয়টা হচ্ছে সেটাই। হ্যাঁ, এখন মেয়াদে শুরু করলে এটা আমরা করছিলাম, আবার নতুন করে চলে আসছে। আমরা কি করবো? আমরা পাহাড় কাটা বন্ধ করেন, আমরা তো পারবো না, সবাই আসেন ব্যবস্থা করেন। সব দোষ পাহাড় কাটার উপর। পাহাড় কাটাটা একটা সমস্যার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, কিন্তু এটা কিন্তু একমাত্র কারণ না। দেখেন, আপনি যদি পৌরসভার সাথে কথা বলেন, মেয়র মহোদয়ের সাথে কথা বলেন, অথবা কাউন্সিলরের সাথে কথা বলেন, অথবা দায়িত্বশীল কোনো কর্মকর্তার সাথে কথা বলেন, সব জবাব যে ভাই আপনারা একটা অজুহাত যে পাহাড় কাটা বন্ধ করেন। এখন কি করবেন? এখন আসলে এগুলো। আচ্ছা, আরেকটা শিরোনাম দেখছি, সদর হাসপাতালে ডাক্তারের সংকট, এবং অন্য একটা পত্রিকা আমরা টেকনাফেরও মহেশখালীর চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, এই ধরনের দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে উখিয়ার অবস্থা সেরকম দেখতে পাচ্ছি। সার্বিকভাবে কক্সবাজার জেলার চিকিৎসা সেবা সম্পর্কে আপনার মন্তব্য? কক্সবাজারে আসলে কক্সবাজার জেলায় আমরা যারা বসবাস করি, আমরা যারা নাগরিক এখানে বসবাস করি, আমরা বলতে পারি আমরা রূপা, যে অন্যান্য জেলায় দেখা গেছে যদি কোনো সরকারি কর্মকর্তা অথবা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা কোনো পৌরসভার মেয়র বলেন, যিনি হোক, যিনি দায়িত্বে আছেন, উনি যদি কোনো নিয়ম করেন, আমরা যারা ভোক্তা আছি অথবা যারা সুবিধাভোগী আছি, যারা নাগরিক আছি, আমরা সবাই একতাবদ্ধ হই আসল ঘটনাটা কি খবর নিই, এটা প্রতিবাদ করি অথবা প্রতিরোধ করি অথবা প্রতিকারের চেষ্টা করি অথবা কর্তৃপক্ষকে হেল্প করি। কিন্তু আমাদের কক্সবাজারে এটা নেই, আমরা এখানে যার যার মতো আছি। এই জন্য এখানে যারা ডাক্তার আছেন, সংকট থাকতেই পারে। সরকারের তো আপনার সম্পদেরও সীমাবদ্ধ আছে, ধরেন ডাক্তার নিয়োগ করবেন, নার্স নিয়োগ করবেন, কর্মচারী নিয়োগ করবেন, তার বেতন দিতে হবে। কিন্তু যারা আছেন তারা কতটুকু সেবা দিচ্ছেন সেটা হলো প্রশ্ন। যেমন আমি যেমন জানি, নিশ্চয়ই আপনিও জানেন, যে এখানে ডাক্তারদের ডিউটির সময়টা হলো ওনাদের হাসপাতালে জয়েন মানে কাজে যোগদান করতে হবে প্রতিদিন 8:30টার মধ্যেই। এটা একদম ম্যান্ডেটরি, অবশ্যই 8:30টার মধ্যে যোগদান করতে হবে, এবং আরেকটা বিষয় ওনাকে ডিউটি করতে হবে। আপনি হাসপাতালে দিয়ে দেখেন, যে কোনো দিন জানিয়ে হাসপাতালে দিয়ে দেখেন, আমার মনে হয় 2-1 ছাড়া এখানে রিপোর্টে বলা হয়েছে, দৈনিক কক্সবাজারের এই পত্রিকায় যে সদর হাসপাতালের ডাক্তার, এই সময়টা আমি রিপোর্টটা বললাম, ওখানে বলা হয়েছে তাদের মঞ্জুরিকৃত পদ আছে কক্সবাজার হাসপাতালে 62টি, ডাক্তার আছেন 43 জন, তার মানে 19 জন কম আছে, মানে খালি আছে। কিন্তু 43 জন যারা আছেন, আপনি হাসপাতালে গিয়ে দেখেন, যে কোনো দিন না, দেখবেন যে কত ডিউটি টাইমে হয়তো হাতে গোনা 3-4 জন, সর্বোচ্চ 3-4 জন ডিউটি টাইমে অ্যাটেন্ড করলে, বাকিরা যাবেন 9টায়, 9:30টায়, 10টায়, 11টায়। আরো মজার ব্যাপার আছে, মানে আউটডোরে দেখবেন যে রোগীরা লাইন, দীর্ঘ লাইন, অনেক লাইন। ডাক্তাররা কি করেন, বলে যে আমি একটু আসি, তিনি ওই যে একটা ছেলে থাকে, ওকে নিয়ে থাকে, বলে যে দেখো তুমি আসো, 2তলায় একটা রুম আছে ওনাদের, ডাক্তাররা বসেন ওখানে চা খাবেন, 8টা দেবেন। কিন্তু ওখানে ওই যে লাইন, ওখানে শিশু আছে, মহিলা আছে, সবাই লাইন ধরে, সবাই রুগী তো, সবাই টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। 8টার মধ্যে কোথায় উনি ওখানে চা খাচ্ছে, 4-5 জন বসে, যারা গেছেন 4-5 জন বসে ওনারা আড্ডা করতেছে। এই হলো সেবা। আসলে এই সংকট যে ডাক্তার সংকট না, এগুলো এটা মানুষের সংকট।
মানে সেবা দেওয়া যে তাদের শ্রেষ্ঠ সংকট। এবং একই অবস্থায় কয়েকজন ডাক্তার রাউন্ড দেন যারা সিনিয়র কনসালটেন্ট আছেন, ওনারা ধরেন শিশু ওয়ার্ডে, মহিলা ওয়ার্ডে বা পুরুষ ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ড আছে, মেডিসিন ওয়ার্ড এগুলো আছে, ওনারা ডিউটি করেন। এই ডিউটিতে যে কয়েকজন থাকার কথা, দেখুন যে কোনো আছে খুব সম্মত হলে একজন জন থাকেন, তাকে যদি জিজ্ঞেস করেন বা আপনি একজন প্রফেসর মানুষ অথবা একজন সাংবাদিক বা একজন রিপোর্টার যদি জিজ্ঞেস করে যে বাকিরা কোথায়, সোজা জবাব যে ওনারা ছুটিতে আছে, অথবা আসছিলেন ম্যাডাম, অথবা স্যার আসছিলেন, একটু একটু কাজে গেছেন, অফিসে গেছেন। এখানে অফিসে যে কোর্সজন দিতে ভারতীয় সাহেবকে জিজ্ঞেস করেন, অথবা যিনি পরিচালক আছেন ওই যে অতন বাবু আছেন, ওনাকে জিজ্ঞেস করেন, ওরা যে হ্যাঁ আসছিলেন। এটা মানে কত বড় যে সাফাই খাবার এখানে সংকট ডাক্তারের না। এক্ষেত্রে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা যতটুকু জানি ওখানে কিছু সুশীল সমাজকে নিয়ে একটা কমিটি গঠন করা হয় পরিচালনার, এটা কোন ধরনের? হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির আমাদের যিনি সংসদ মানে সাংসদ যিনি আছেন রামক সদরের, উনি পদবীর সভাপতি থাকেন। আর হাসপাতালের যিনি পরিচালক অথবা আলিম যিনি থাকেন আবাসিক মেডিকেল অফিসার, মেম্বার সেক্রেটারি থাকেন। আর ওখানে এই ডাক্তারদের মধ্যে থেকে একটা প্রতিনিধি থাকেন, একজন বা দুইজন। আর যারা স্টাফ, প্যাথোলজি বিভাগ আছে অথবা যে ফার্মেসি আছে, ওখান থেকে দুইজন প্রতিনিধি থাকেন, নার্সের ওখানে প্রতিনিধি থাকেন। আর বাকিরা বেসরকারি। এই বেসরকারি প্রতিনিধি নিয়োগ পাই রাজনৈতিকভাবে, এটা যোগ্যতার মাপকাঠি না বা মেধার মাপকাঠি না, ওনার সততার কোনো মাপকাঠি না। যখন যে সরকার যিনি ক্ষমতা থাকেন, যে সরকার ওই সরকারের যারা লোকজন থেকে তাদেরকে নিয়োগ করা হয়। ওনারা আমাদের মতো ওরা মাসে একটা মিটিং করে, অথবা মাসে না পারলে 2 মাসে মিটিং করে ওই জাস্ট কী হলো, কত রোগী আসলো, আর অনেক একটা খাদ্য ব্যবসা করা ছিল, রোগীদের যে খাদ্য সরবরাহ করা হয় তার মানটা ঠিক মতো হচ্ছে কিনা, ওষুধগুলো ঠিক মতো দিচ্ছে কিনা, এগুলো আসলে খোঁজ খবর নেন। কিন্তু সমস্যা হলো এই খোঁজ খবরের বিষয়টা যদি 3 মাস পরে মিটিং এ বসে নিলে তো সত্যিকারের চিত্রটাও তাদের সামনে আসবে না। তা আসবে না। তারা যদি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন এভাবে বাই রোটেশনের কোনো ব্যবস্থা করা যায় না, কারণ মনিটরিং করলে তাহলে হয়তো যে দলেরই হোক, অন্তত তাদের নিজস্ব সরকারি দলের লোক হলে তারও ভালো কথা, তাদের সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাদের একটা ডেডিকেশন থাকবে। তো সেই ধরনের কোনো ব্যবস্থা কি? না, মনে হয় সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের। তো সেরকম ব্যবস্থা রাখলে তো অনেকটা হয়তো জনবান্ধব। মাঝে মধ্যে এগুলো একটু ওই বাজানোর মধ্যে হয়, শব্দ শোনা যায়, সেগুলো হলো ভাগাভাগি দিয়ে রোগীর সেবার ক্ষেত্রে নয়, সেবার ক্ষেত্রে না, ওই রোগীর খাদ্য থেকে বাঁচিয়ে যিনি ওখানে ঠিকাদার আছেন তার কাছ থেকে আমরা যেন কিছু টোকেন পেতে পারি, 100 এগুলোর মনিটরিং করেন এই ব্যবস্থা। দৈনিকে বাকখালী উপকূলে সাইক্লোন সেন্টার স্বল্পতা ঝুঁকিতে 10 লক্ষাধিক মানুষ। পাবলিক সার্ভিস সপ্তাহ ও জাতীয় বাতায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। শহরের মল্লিকপাড়ায় মন্দিরে ভাঙচুর, পুলিশের হামলায় আহত 10। মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতায় ভেজাল প্রতিরোধ হচ্ছে না। গর্জনিয়ার ফিলছড়ি থেকে অস্ত্র গুলি উদ্ধার, 1 মাদ্রাসার শিক্ষক 8। দৈনিক সৈকত 3 দিনের টানা বৃষ্টিতে কক্সবাজার জেলায় জলাবদ্ধতা। রাষ্ট্রপতিকে সংলাপের তাগিদ জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘে রাষ্ট্রপতির বক্তব্য বিশ্বাসঘাতকতার সামিল, মির্জা ফখরুলের অভিযোগ। টানা ভারী বর্ষণে টেকনাফ পাহাড়ে পানি সংরক্ষণের নির্মিত বাঁধ ভেঙে অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পেকুয়ায় টানা 3 দিনের বর্ষণে লক্ষাধিক মানুষ পানিবন্দী, ব্যাপক ক্ষয়ক্ষতি। অভিমানী তৃণমূল, খালেদার সাড়া কম। দৈনিক হিমছড়ি ফের এলাকায় ফিরছে ইয়াবা ব্যবসায়ীরা। ফিফা ওয়ার্ল্ড কাপ কার কি অবস্থা? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রমজানে অভিযান চলবে। মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার। দৈনিক আজকের দেশ বিদেশ। টেকনাফ ও পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে ব্যাপক এলাকা প্লাবিত। মিয়ানমারে পাচার হচ্ছে ইউরিয়া সার। মেসি জাদুতে আর্জেন্টিনার জয়। সেবা পেতে মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না, বলেছেন প্রেস ব্রিফিং জেলা প্রশাসক। চকরিয়ায় আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু। দৈনিক রূপসী গ্রাম। মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে সার। 1000 টাকার প্রতি বস্তা সার মিয়ানমারে বিক্রি হচ্ছে 4000। চকরিয়ায় মার্কেটের 9 দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি। ঈদগড়ের ধুমচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে চলছে পাঠদান।
টেকনাফে ক্রস বাঁধ ভেঙে শতাধিক বসত বাড়ি বিধ্বস্ত। প্রত্যেক ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে 22 রকমের সেবা পাচ্ছে নাগরিক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন বেশ কয়েকটা পত্রিকায় প্রধান শিরোনাম হচ্ছে মিয়ানমারের সম্পদ ইউরিয়া সার পাচার করছে। আগে আমরা এতদিন ইয়াবা সংক্রান্ত ইয়াবা আসছে, মানব যাচ্ছে, রোহিঙ্গা আসছে, এই ধরনের বিষয়গুলো দেখেছি। এখন নতুন করে উপাদান একটা যুক্ত হয়েছে। কিছুদিন আগে ওষুধ পাচারের একটা তথ্য পেয়েছি। এখন ইউরিয়া সার চলে যাচ্ছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? না, এটা তো ঠিক, এটা নিউজটা একদম সঠিক নিউজ। এটা হলো আপনার এখন না, এই পাচারটা কিন্তু অনেক দিন থেকে। এটা কারণটা হলো আমাদের প্রতিবেশী মায়ানমার, আমাদের কাছে যে প্রদেশটা, যেটা আমরা রাখাইন বলি অথবা রাখাইন রাষ্ট্র বলি, এখানে যারা সার পায় না, আপনার যে সিমেন্ট পায় না, রড পায় না, নির্মাণ সামগ্রী প্লাস চাষাবাদের জন্য সার, এগুলো তাদের ওখান থেকে যে আকিয়াব থেকে অথবা আসতে আসেও না, আসলেও খুব কম। এখন সঙ্গত কারণে এখান থেকে যে জিনিসটা সহজলভ্য, তেলও পাচ্ছে না, জ্বালানি তেল, এগুলো একদম কন্টিনিউ করে। এগুলো ধরেন চাষাবাদের মৌসুমের শুরুতে একটু বেশি দেখা যায় এদের সময়, সারা বছরই চলে, এই বাজারটা সারা বছরই থাকে। তো এই বাজারটা ধরেন এই সীমান্তের কথা আমরা সবাই জানি, ওখানে আমাদের বিজিবি আছে, পুলিশ আছে, আর মায়ানমারের তাদের যে বাহিনী আছে, ওরাও আছে। তো এগুলো ধরেন দেশের অন্যান্য সীমান্তের মতো এই সীমান্ত চলাচলা চলতে। আচ্ছা, এই যে বেশি পরিমাণ যদি সার চলে যায়, আমরা তো অনেক সময় দেখেছি, আমাদের একটা খুব অভিজ্ঞতা আছে আমাদের দেশে, সারের জন্য কৃষকরা আত্মাহুতি পর্যন্ত দিয়েছে, সারের ঘাটতির কারণে, মানে গুলিতে কৃষককে মারা হয়েছে। তো ঘাটতির কারণে এই ধরনের পাচার যদি হয়ে যায়, যদি আসল মৌসুমে যখন চাষাবাদের মৌসুম যখন শুরু হবে, যখন টান পড়বে, এটা টানাপোড়েন শুরু হবে সারের, তখন এই বিষয়গুলো কি তখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? অবশ্যই অবশ্যই, এটা ক্ষতির মানে এগুলো তো খুব সাংঘাতিক অবস্থা, যে সারের অভাবে আমার দেশের কৃষক মাঠে সার দিতে পারছে না, ফসল উৎপাদন কম হবে। এতে করে একজন কৃষক হিসেবে উনি যেমন ক্ষতিগ্রস্ত হলেন, দেশ হিসেবে আমি ক্ষতিগ্রস্ত, দেশের খাদ্য উৎপাদনের টার্গেট সেট করা যাবে না, এটা আমরা সবাই জানি। এগুলো কিন্তু আপনি দেখেন, যদি আপনি টেকনাফ থেকে যদি তৈরি আনেন, কয়েক স্থানে আপনাকে বাস থামিয়ে তল্লাশি করবে, পুলিশও করবে, আপনার বিজিবি করবে, কিন্তু এই যে বস্তা এগুলো আঙুল দিয়ে দেখানি দেওয়ার দরকার নেই, সেটাই বস্তা বাঁচা হচ্ছে, ওনারা সেগুলো দেখেন। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, সৃষ্টিকর্তার কাছে, যেন বিজিবির চোখে আমরা একটা এই যে তথ্য সেবা কেন্দ্র প্রত্যেক ইউনিয়নে, গতকালকে আমাদের জেলা প্রশাসক এবং বিভিন্ন জায়গায় এটা প্রেস ব্রিফিং হয়েছে, তথ্য সেবা কেন্দ্র যে ডিজিটালাইজড যে সেবা পাচ্ছে নাগরিকরা, 22 রকমের সেবা পাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে? না, এটা আমি অত্যন্ত পজিটিভ মনে করি। এই সরকারের বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, 14 সরকার এবং বিগত 5 বছরের যে সরকার, এই সরকারের অনেকগুলো বর্ণনা থাকতে পারে বা অনেকের সাথে অনেকগুলো ইস্যুর সাথে আমি ভিন্ন আলোচনা করতে পারি, বাট এইটার সাথে আমি গভর্নমেন্টকে অত্যন্ত কী বলবো, আমার একদম অন্তরের স্থল থেকে সরকারকে ধন্যবাদ জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই, বিশেষ করে প্রধানমন্ত্রীকে জানাতে চাই। কারণ আসলে বর্তমান যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অনেকগুলো কর্ম কেন জানি আমার কাছে খুব প্রিয়। যেমন আমি বলি, ডিজিটালটা বলি একটু করে, যে আপনি দেখেন তার আগেও তো আমরা সরকার দেখেছি, যে 8 দলীয় সরকার বলেন, 19 দলীয় সরকার বলেন, 4 দলীয় বলেন, সরকার ছিল। তখনও দেশে অনেকগুলো, সবগুলো মন্ত্রণালয়ে অনেকগুলো পদ খালি ছিল। আপনি খবর নিয়ে দেখেন, 4 দলীয় সরকার মধ্যে কয়টা পদ গ্রহণ করা হয়েছে। তখনই কি অর্থ সম্পদ ছিল না? যদিও ছিল, কিন্তু ওনারা করেননি। কেন করেননি? ওনারা ভালো বলতে পারেন। কিন্তু আওয়ামী লীগ আসার পর কি দেখলাম, মানে প্রত্যেকটা মন্ত্রণালয় কম বেশি একদম নিয়োগ যতটুকু পারে শূন্য পদগুলো পূরণ করার চেষ্টা করছে। এবং এদের আরো একটা বিষয় আমাদের ভালো লাগছে যে দীর্ঘদিন কিন্তু বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে সারা দেশব্যাপী। আর বিগত সরকারগুলো কিন্তু এমপিও পর্যন্ত বন্ধ রেখেছে, একেবারে আইন করে বন্ধ করে রাখা হয়েছিল, মানে প্রশাসনিক নির্দেশনা।
কিন্তু এই সরকার এসে বিষয়টাকে খুব খোলামেলাভাবে দেখেছে এবং শিক্ষা ব্যবস্থার যে উন্নয়নের জন্য যে পদক্ষেপ যে তাগিদ সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর শিক্ষামন্ত্রী মহোদয় উনি মোটামুটি কিন্তু প্রবলেম হলো ওই জায়গায় যে উনি ভালো, উনি 4 মাসে ছাড়া আছে তাদের, এটাই আমাদের জন্য আমাদের দেশের সমস্যা তো ওখানে। আর ডিজিটালি কথাটা বলি, সেটা আপনার সেবা, তথ্য সেবাটা যেমন আগে একজন স্টুডেন্টকে যারা এসএসসি পাস করলো অথবা ইন্টার পাস করলো ভর্তি হওয়ার জন্য কোথায় দৌড়াতে হতো। হ্যাঁ, মেয়ে হলো বাবা দৌড়াও মেয়ের পেছনে, মাকে দৌড়াতে হয়, ব্যাংকে দৌড়াতে হয়, আপনার জন্য দৌড়াতে হয়, কোথায় রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী যাও, চট্টগ্রাম যাও, ঢাকা যাও, কি হয়রানি, সেই হয়রানি থেকে বাঁচা গেছে। যাই একটা আপনি কম্পিউটারে বসলেন, ইমেইলে গেলেন, মোবাইলে পর্যন্ত আপনি টাকাটা সেন্ড করে দিলেন, যত কলেজ থেকে ইচ্ছা আপনি ফর্ম নেন, সমস্যা নেই। পরীক্ষা দিতেও আপনাকে টাকা দিতে হচ্ছে। একটু জানি দেখেন আপনি পছন্দ পাশে যেটা কেন্দ্র, আমি বললাম যে আমি কক্সবাজার পরীক্ষা দেবো, সেই ব্যবস্থাও হচ্ছে। কক্সবাজার পরীক্ষা দিয়ে আমি ঢাকায় ভর্তি হবো। তো এখানে একটু সমস্যা আছে, সেটা হলো এটা আমি মনে জানি না গভর্নমেন্টের কতটুকু ইনভলভমেন্ট সেখানে, যে ইউনিভার্সিটিগুলোতে যে মেডিকেলে যেমন পরীক্ষাটা হয় একসাথে, মানে পরীক্ষাটা দিলেন মেধা অনুসারে ঢাকায় মেডিকেলে পড়লো, চিটগাং মেডিকেলে, রাজশাহী মেডিকেলে, রংপুর মেডিকেলে, সিলেট মেডিকেলে ভর্তি হলো, মেধা অনুসারে নিয়ে পরীক্ষাটা একসাথে হলো। ইউনিভার্সিটি যদি একসাথে হতো, পাবলিক ইউনিভার্সিটিগুলো, তাহলে আরো ফ্রেন্ড এখন তো আলাদা আলাদা হতে আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি কিছু কিছু জায়গায় এত সমস্যা হয় কি, একই শিক্ষার্থী হয়তো 2-3টে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, সে পছন্দ অনুযায়ী হয়তো কোনো এক সময় একটাতে ভর্তি হবে, কিন্তু আর 2টা আসন খালি থেকে গেল। এটাও একটা, তাহলে আসন খালিতে গেল মানে কি 2জন স্টুডেন্ট, 2জন শিক্ষার্থী উচ্চ শিক্ষার সুযোগ থেকে একটা বছর অন্তত একটা বছর সে পিছিয়ে গেল। এই বিষয়গুলো আসলে প্রমাণে যদি তাহলে আরো নিশ্চয়ই আশাবাদী। দৈনিক সমুদ্র বার্তা, উন্নয়নের ধারা ধরে রাখতে চাই বেসরকারি বিনিয়োগ। টেকনাফে ভারী বর্ষণে পাহাড়ে পানি সংরক্ষণের নির্মিত বাঁধ ভেঙে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত। পাবলিক সার্ভিস সপ্তাহ ও জাতীয় বাতায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। মার্কেটের চকরিয়া দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পড়ে কর্মচারীর মৃত্যু। মার্কেটের 9 দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি সাধন। দৈনিক আপন কণ্ঠ, ভারী বর্ষণে টেকনাফে বিধ্বস্ত বাঁধ ও বাড়ির একাংশের চিত্র। রাজনৈতিক পরিচয় নয়, দুর্নীতির প্রমাণ পেলেই ব্যবস্থা। ঈদগড় ঈদগাঁও বাইশারি সড়কের বেহাল দশা। বিচ ম্যানেজমেন্ট কমিটির দৃষ্টি আকর্ষণ, সৈকতের ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হচ্ছে পর্যটন। দৈনিক ইনানি, ভারী বর্ষণে পরিস্থিতি হবে ভয়াবহ, মেসির গোলে আর্জেন্টিনার জয়। পেকুয়ার মগনামার বেড়িবাঁধে ভাঙন লোকালয়ে সমুদ্রের পানি। নজরদারি সত্ত্বেও থেমে নেই ইয়াবা পাচার। রামতে দরিদ্র শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী। দৈনিক আমাদের কক্সবাজার, মনিকো ইন্টারন্যাশনালের গাফিলতির কারণে অর্ধশতাধিক পরিবারের অসহনীয় দুর্ভোগ। উকিয়াই ডাইভার্সন সড়ক সম্পর্কে বলা হয়েছে। পর্যটকদের মূল্য প্রাণ রক্ষার বিষয়টি উপেক্ষিত, সৈকত আনন্দ ও মৃত্যুর হাতছানি দিয়ে ডাকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে রমজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দ্রব্যমূল্যের স্থিতিশীল ফরমালিনযুক্ত খাবার বিক্রি নিষিদ্ধের মত বিনিময়। দৈনিক সমুদ্র কণ্ঠ, রমজানকে সামনে রেখে হার্ডলাইনে জেলা প্রশাসন। ফরমালিন রোধ, যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে থাকবে 9টি ভ্রাম্যমাণ আদালত। মেসির ম্যাজিক গুলো জয় পেয়েছে আর্জেন্টিনা। আচ্ছা, আমরা এই ফরমালিন সম্পর্কিত এখন ইদানিং বেশ আলোচনা হচ্ছে চারিদিকে, ফরমালিন রোধের ব্যাপারে আসছে, আবার রমজান সামনে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একটা বিষয় আসছে। তো একটা পত্রিকা দেখতে পাচ্ছি আমরা 9টি ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে এবং হার্ডলাইনে যাওয়ার কথা বলা হচ্ছে। আপনার কেমন মনে হচ্ছে আগামী দিনগুলো বা আমাদের রমজান মাস কেমন যাবে? আসলে ধরেন এটা তো জেলা প্রশাসক মহোদয় দেখার কাজ না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণটা স্বাভাবিকভাবে একটা বাজার মনিটরিং সেল আছে, গভর্নমেন্টের এটা সরকারি বাণিজ্য মন্ত্রণালয়, এখানে অফিসার আছেন, যদিও স্টাফ কম তাদের, কিন্তু এগুলো বিষয় হলো এই দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ কীভাবে করবেন, এটা এই যে বললাম মানসিকতার পরিবর্তন না হয় আমাদের। যে আমি ব্যবসায়ী, আমি অবশ্যই প্রফিট করবো। তো আমি যদি রমজানের 6 মাস আগে বা 3 মাস আগে 10% প্রফিট করি, তো রমজান আমাকে 30% করতে হবে না। এখন ডিসি বলেন, এসপি বলেন, ওনারা 9টায় কেন 20টা যদি ভ্রাম্যমাণ আদালত করেন, তো কাহা তো কয়জনকে আপনি পাহারা দেবেন? ব্যবসায়ী কয়টা দোকান আছে, কয়জন ব্যবসায়ী আছে, কয়জনকে আপনি পাহারা দেবেন? ইব্রাহিম আদালত এক জায়গায় এসে স্থির থাকতে পারবেন না, চলে আসার সাথে আবার শুরু হয়ে যাবে তাদের ইয়ের বিষয়টা।
তো মেসিগুলো আর্জেন্টিনার জয়, এটা আমি এশিয়া কাপ চলছে, এই খেলাটা আমি দেখছি, খেলাটা দেখছি। আপনার অনুভূতি কি? আসলে আমি কালকে দেখলাম আর্জেন্টিনা সম্পর্কে আমার যেটা ধারণা ছিল বা আমরা যারা দর্শক এটা আমাদের ধারণাটা পাল্টে গেছে কালকে। ইরান একটু দুর্বল দল আমি মনে করি, বিশ্বকাপ ওরা সেখানে গেছে ঠিক আছে, বাট এই যে নির্ধারিত সময়ের মধ্যে এটা গোল করতে পারলো না, এটা আমার মনে হয় এটা ইরান তো ওখানে জয় লাভ করে, এটা ইরানই জয়লাভ করছে নৈতিকভাবে। আর মেসি যে গোলটা দিছে আসলে ওই ইরানের যে রক্ষণাত্মক যারা ছিলেন, যারা ডিফেন্ডার ছিলেন ওনারা সম্ভবত প্লেয়ার দুজন নাম জানি না আমি, ভদ্র, তাহলে মেসি কিন্তু একটা ঠুকা দিত, ঠুকা দিলেই কাজ শেষ, বলটা মাঠের বাইরে যেত, কর্নার যেত, কিন্তু গোল পেত না। এখানে মেসি কোনো জাদু দেখে নেই আমি, এটা মেসি হলো একদম খুব সুবিধাবাদী খেলোয়াড়, তো নিজেকে রক্ষা করে সেই গোলটা দিচ্ছে। তো মানে একদম শেষের দিকে হলো ওরা দর্শক এখানে কথা ছিল সারা বিশ্বে যারা আমরা খেলা দেখেছি, তখন কিছু হলো সিদ্ধে করলাম, কিছু দর্শক অন্তত খুশি হলো। তো ধন্যবাদ আপনি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, সকলকে